আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈকত লাইফ ইউরোপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমাদের দ্বিতীয় ব্লগটি নিয়ে। হোটেল থেকে বের হয়ে দুদিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে শুরু করব, কারণ কোনো প্ল্যান ছাড়াই আমরা আসলে চলে আসছি। এখন জিপিএস দেখে দেখে নিয়ারেস্ট যে ভিজিটিং এরিয়াগুলি আছে সেগুলি খুঁজে বের করার চেষ্টা করতেছি। আপনারা আসলে অবশ্যই একটু রিসার্চ করে আসবেন যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। আর আমরা এখন ওল্ড সিটির দিকে হাঁটা ধরছি। তো দেখা যাক, আমাদের সম্ভবত 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। আমরা ইচ্ছা করলেও 6 মিনিট হেঁটে ট্রাম নিতে পারতাম, কিন্তু আমরা চাই যে হেঁটে পুরোটুকু কাভার করব। যতটুকু সম্ভব হেঁটে হেঁটে রাস্তার দৃশ্যগুলি দেখবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ট্রান্সপোর্টের জন্য আপনারা ইজিলি বাস, ট্রাম সব কিছু ইউজ করতে পারেন। পার ডে চার্জ হলো 5.5 ইউরো পার পারসন। তো অনেক কম টাকায় আপনি প্রাগ সিটিটা ইচ্ছে করে ট্রাম বা বাসে ঘুরে দেখতে পারবেন। কিন্তু ট্রাম বা বাসে ঘুরে আসলে আপনারা সব কিছু দেখতে পারবেন না, অনেক কিছুই মিস করে ফেলবেন। যদি চান যে হ্যাঁ অল্প সময় আছে, আমরা অল্প সময়ের ভিতরে অনেকগুলি জায়গা দেখতে চাই, আপনারা যদি 1.5 ডের জন্য আসেন তাহলে হয়তো ট্রামে করে কিছু কিছু জায়গা ভিজিট করতে পারেন। আমরাও করব, একটু দূরের ডিস্টেন্স অবশ্যই ট্রাম বা বাসে করে যাব। যারা পেট্রিন হিলে উঠতে চান তারা অবশ্যই টিকিটটা কেটে নেবেন আগেই। বাস বা ট্রামে তো ট্রাভেল করতেই পারবেন, প্লাস ওই হিলে ওঠার জন্য যে ছোট ট্রেনগুলো আছে সেটাও ওই প্রাইসের ভিতরেই কাভার করবে। তো আপনাকে এক্সট্রা করে কোনো টিকিট উঠা বা নামার জন্য টিকিট কাটতে হবে না। কিন্তু আপনারা যদি টাওয়ারটা উঠতে চান তার জন্য অবশ্যই আপনাকে টিকিট এক্সট্রা পে করতে হবে। এটা এক্স্যাক্টলি কত আপনারা আমাদের সাথেই থাকুন তো দেখতে পাবেন আমরা যখন টাওয়ারটাতে উঠবো। সেটা আজকেও হতে পারে অথবা কালকেও আমাদের প্ল্যান আছে, কালকেও হয়তো সকালে আমরা ওই টাওয়ারে ওঠার প্ল্যান করবো। কারণ আমরা টাওয়ারে যদি যাই তাহলে কমপ্লিট একটা দিন আসলে ওদিকে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না, ওদিকে চলে যাবে এটা বলবো। তো আগে অনেক হালাল রেস্টুরেন্টও আছে, আপনারা যারা হালাল খেতে চান তো আমার সামনেই একটা হালাল রেস্টুরেন্ট, তুর্কিশ অথবা মরক্কানিজ অথবা অ্যারাবিক কোনো রেস্টুরেন্ট হবে। আমরাও এইসব রেস্টুরেন্টগুলোতেই খাওয়ার জন্য প্রেফার করতেছি। এখানে অনেক চিপে, মানে অনেক চিপ তো অবশ্যই না, একই সিমিলার প্রাইস অনেকটা। তো তুলনামূলকভাবে পর্যটন স্থানগুলোতে যেরকম দাম থাকে সেরকম দাম আমি বলবো না, রিজনেবল প্রাইসের ভিতরে এখানে আপনারা খাওয়া পাবেন। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের ডিরেকশনে। তো মিউজিয়ামের ডিরেকশনটা আসলে আমাদের হোটেল থেকে 18 মিনিটস শো করতেছিল। আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু আবার 18 মিনিটসের মতন এখনই হয়ে গেছে অলরেডি। গুগল ম্যাপ ফলো করলে মাঝে মাঝে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, আপনাকে সোজা রাস্তা না দেখায় হয়তো আপনাকে ঘুরে পাঠাচ্ছে। আমরা হয়তো যখন ব্যাক করবো তখন দেখবো যে চেয়েও অনেক সোজা রাস্তা হয়তো ছিল, কিন্তু এটা আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথেই বাড়বে আপনার। একটা সিটির ভিতর ট্রাভেল করতে আসলে গুগল ম্যাপ ছাড়া আসলে আমাদের কোনো গতি থাকে না যদি না আমরা সিটিটা চিনতে পারি। ঠান্ডা পড়ে যাওয়ার কারণে অনেক রাস্তাঘাটে মানুষ তুলনামূলকভাবে এখন যেমন থাকার কথা ছিল অনেক কম। ঠান্ডার সময় আসলে এদিক দিয়ে চিন্তা করলে যে মানুষ কম আছে আপনার হাঁটতে অনেক সুবিধা হবে, কিন্তু মানুষ থাকলেও আলাদা একটা মজা হয়। অনেক ন্যাশনালিটির মানুষের সাথে আপনার পরিচয় হবে, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। তো ইউরোপে আসলে আসলে মোটামুটি সবগুলি শহরেই ডিফারেন্ট নেশনের মানুষ দেখা যায়। এটা একটা আসলে অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আমাদের যখনই সময় হয় আমরা ঘোরার চেষ্টা করি। আমি আর তাসলিমা আগে প্রাধান্য দিই ঘোরাটা, তারপরে থাকা খাওয়া এগুলো আমাদের জন্য পরের ম্যাটার। আমরা কোনোভাবে একটা হোটেল, এয়ারবিএনবি অথবা যে কোনো চেক24 থেকে বা বুকিং.com থেকে যে কোনো অফার পেলেই আমরা সেটা নিয়ে নিই। আমাদের আসলে থাকাটার থেকে বড় জিনিসটা হলো আপনাদের সাথে ঘোরা, মানুষের সাথে পরিচয় হওয়া, এটাই মেইন টার্গেট। আর এই সিজনটাতে মানে এই টাইমটাতে এমনি হোটেলের দামটা একটু রিজনেবল থাকে। সামারে তো অনেক বেশি থাকে, এখানে সামারে আসতে হলে আমাদের প্রায় 3 গুণ টাকা দিয়েও আমরা এই হোটেলটা পাইতাম নাকি সন্দেহ আছে, কিন্তু এখন আমরা ইজিলি পেয়ে গেছি। আপনারাও চেক করবেন, সব সময় জানুয়ারি, মিডল অফ দ্য জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত যে কোনো হোটেলে অনেক অফার থাকে। যদি সামর্থ্য কম থাকে আমি বলবো যে আপনারা এই অফারগুলি নেন, জায়গাগুলো ভিজিট করতে পারবেন। জায়গা সবসময় একই থাকে, শুধু একটু হয়তো ডিফারেন্স হয়ে যায় সামারের কারণে, কারণ অনেক হিউজ পপুলেশন, অনেক মানুষই আসে ওই সময়, স্কুল ছুটি থাকে তো সবাই আসতে পারে। এজন্য আসলে মানুষ বেশি এনজয় করতে পারে, মানে অনেক মানুষের সাথে দেখা করতে পারে। বাট আপনারা যদি শুধু জায়গাগুলি ভিজিট করতে চান তো আপনারা এইরকম সময়গুলো বেছে নিতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মিডল অফ দ্য এপ্রিল পর্যন্ত। আর যারা প্রাগে ফ্লাই করে আসতে চান তাদেরকে আমি বলবো প্রাগের পাস টিকিটটা কিনে নিতে। তো সেই পাস টিকিটটা মিনিং হলো আপনাদের এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসা সব রকম খরচ বা আপনার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আপনারা ওইখানে পেয়ে যাবেন। তার মানে হলো আপনার ইন্টারনাল সিটির ভিতর যেখানে যেখানে ঘুরবেন সবগুলোই ওইটা কাভার করবে।
প্লাস আপনার হোটেল থেকে এয়ারপোর্টে আসা যাওয়ার যে ডিস্টেন্সটা, যে ট্রান্সপোর্টেশনের কস্টটা, সেটাও কভার করবে। এর জন্যই পাস টিকিটটা থাকা অনেক ভালো। প্লাস আপনার যদি প্যাট্রিন হিলে উপরে উঠতে চান, সেই টাওয়ারে কিন্তু লিফটেও উঠানামা করলে আপনাদের জন্য অনেক ইজি হবে। তো আমরা তো আসলে সিঁড়ি দিয়ে উঠবো, যারা লিফট দিয়ে উঠতে চান প্লাস ওইটার উপরে উঠার জন্য টিকিট কাটতে চান, সেটাও একদম ফ্রি। আর আমার পাশে এটাই হলো মিউজিয়াম। আমরা এখন এর সাইডে, এর সামনে দিয়ে আমরা ঢোকার চেষ্টা করবো। তবে ঢোকার আমাদের ইচ্ছা নেই, আমাদের ইন্টেনশনটা হলো শুধু মিউজিয়ামটা একটু দেখা, কারণ আমাদের মিউজিয়ামের ভিতরে আসলে দেখার তেমন কোনো আগ্রহ নেই। আমাদের জার্মানিতে প্রচুর মিউজিয়াম, এখন পর্যন্ত মনে হয় একটা বা দুইটার ভিতরেই ঢোকা হয়েছে। এর বেশি আসলে আমার মিউজিয়ামের উপর কোনো অ্যাট্রাকশন নাই। ইভেন লুভর মিউজিয়ামে মোনালিসার ছবি দেখেও আমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম। তো আমার আসলে মিউজিয়ামের উপর কোনোই ইচ্ছা কোনোদিন ছিল না, এবং আগেও মনে হয় না কোনোদিন হইতে পারবে। যাদের কাছে প্রাক পাসটা থাকবে তারা অবশ্যই মিউজিয়ামেও ফ্রি এন্ট্রি নিতে পারবে। পাসের খরচটা 85 ইউরোর মতন, আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই। আপনারা গুগল যদি করেন তাহলে ইজিলি পেয়ে যাবেন। আপনারা এটা অনলাইনেও কাটতে পারবেন। এর সাথে আপনারা পেয়ে যাবেন একটা কিউআর কোড, সেটা সব জায়গায় স্ক্যান করতে পারবেন। তারা একটা পজিটিভ থিংস হলো প্রাগে বা চেক রিপাবলিকে আমি দেখলাম এরা সব জায়গায় কার্ডে পেমেন্টের অপশনটা রাখছে, কারণ এদের ট্যুরিস্টরা অনেক বেশি ডিফারেন্ট নেশন থেকে আসে, সবার কাছ থেকে আসলে মানি এক্সচেঞ্জ করে নেওয়াটা পসিবল হয় না। এর জন্যই তারা কার্ডের সিস্টেমটা সব জায়গায় রাখছে। কোথাও রেন্ট করবেন বা ভাড়া দিবেন বা গাড়িতে টিকিট কাটবেন বা ট্রামে উঠে টিকিট কাটবেন, ট্রামে ডাইরেক্ট উঠে যাবেন, কারোর কাছ থেকে টিকিট কাটতে হবে না, ডাইরেক্ট ট্রামের ভিতরেই অটো মানে মেশিন আছে, সেখান থেকেই আপনারা আপনাদের ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড দিয়ে টিকিট কেটে নিতে পারেন। এবং প্রতিটা মেশিনেই ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন আছে। কোন ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি জানি না, কিন্তু ইংলিশ আছে, এটা আমরা দেখছি। তো ইংলিশ আপনারা নিয়ে যে কোনো মেশিনে আপনারা যে কোনো পারচেস শেষ করতে পারবেন। ওরা মিউজিয়ামের ভিতরে একসাথে সবাইকে এন্ট্রি করে না, ওরা নির্দিষ্ট পরিমাণ মানুষকে এন্ট্রি করায়, যখন বের হয়ে যায় আবার নির্দিষ্ট কিছু মানুষ, তখন শুধু বাকি মানুষদেরকে ঢুকতে। আমি ভাবছিলাম ইংলিশে হয়তো কোনো কিছু লেখা থাকবে, বাট সব পুরোটাই ওদের ভাষায় ওরা লিখে রাখছে, যা কিছুই বুঝতে পারিনি। আর আমার সামনের এই জায়গার থেকে দাঁড়িয়ে আপনারা একদম কমপ্লিট যে মেইন সিটির যে মেইন রোডটা, যেখানে শপিং সেন্টারগুলো আছে, সেই রোডটা সম্পূর্ণ দেখা যায়। আর এই শপিং সেন্টারগুলো 7 ডেজ খোলা থাকে, আনলেস যদি কোনো গভর্নমেন্ট হলিডে না থাকে বা ওইখানে কোনো স্ট্রাইক না থাকে, সবসময় দোকানগুলো আপনারা খোলা পাবেন। তবে হয়তো 8টা বা 10টা পর্যন্ত নির্দিষ্ট টাইম আছে। এখানে দেখলাম সামনে তারা প্রোটেস্ট করতেছে কিছু মানুষ, কি কারণে করতেছে সেটা এখনো জানি না। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো না, কারণ আমাদের অনেক জিনিস এখনো ভিজিট করতে হবে। তো তার কারণে আমরা আগে সবাই চলে যাই সবটা এই ওয়াচটা দেখতে। তো অ্যাস্ট্রোনমিক ওয়াচ, যেটার জন্য বিখ্যাত প্রায়,
তো সেটাই আমরা দেখার এখন ট্রাই করছি। তো মিউজিয়ামের নামটা কেন আমার এখানে ওয়াটারফল হয়, ওয়াটারফলটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এই বছর আমরা জার্মানিতে ক্রিসমাস মার্কেটটা মিস করছিলাম, কারণ আমরা তখন বাংলাদেশে ছিলাম। আর এখন প্রাগে এসে দেখি ক্রিসমাস মার্কেট এখন পর্যন্ত চলতেছে, প্রচুর পরিমাণ দোকানপাট এখনো রয়ে গেছে। প্রাগে আসলে অবশ্যই ওদের একটা ট্রেডিশনাল সুইটস আছে ট্রেডলিং নাম, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। উইন্টারে আইসটা অ্যাভেলেবেল থাকে না, তো তাসনিমার শোকো ফ্লেভারটা নিছিল, আমি ডায়াবেটিসের কারণে টেস্ট করতে পারি নাই। আর এই হলো ক্রিসমাস মার্কেটের অবস্থা, তুলনামূলকভাবে ফাঁকাই বলতে পারেন। ইউরোপের সবগুলো দেশগুলোতেই মোটামুটি আমি যা দেখছি যে উইন্টারে ওরা বাচ্চাদের জন্য বা যারা স্কেটিং করতে চায় তাদের উইশ পূরণ করার জন্য ইন দ্য সেন্টার অফ দ্য সিটি ওরা এরকম একটা প্লেস করে, তো এখানে ব্যতিক্রম।
প্রাগের ওল্ড টাউনের মধ্যে হাঁটলে আপনি অনেক দোকানপাট দেখতে পারবেন, অনেক ভালো উজ্জ্বল দোকান। সেখানে অনেক ধরনের মূর্তি প্লাস ফটো ফ্রেম, ইভেন অনেক সুভিনিয়র গুলো ওরা সেল করে, যেগুলো আপনি সংরক্ষণ করতে পারেন আপনার স্মৃতি হিসাবে। তাসলিমাও তাই করে, ও যখন কোনো সিটি বা ও কোনো কান্ট্রিতে যায় তখন ওই দেশের স্মৃতি হিসাবে কোনো সুভিনিয়র নিয়ে আসে। আপনারা যারা ইটালি বা ফ্রান্সে ঘোরাঘুরি করছেন তারা অবশ্যই দেখবেন যে এই রোডগুলা অনেকটাই তো একই রকম দেখতে, অনেক সিমিলার। সম্ভবত সবার গন্তব্য একই দিকে, সবাই একই দিকে হাঁটতেছে, তো আমরাও তাদের পিছনে পিছনে হাঁটতেছি আর ওই ম্যাপটা বন্ধ করে রেখেছি। কারণ ম্যাপে দেখলাম যে এই রোডটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানেই আসলে এই ঘড়িটা রয়েছে। তো আগে সুইচ জিনিসের অভাব নেই, যে কোনো দোকানেই দেখবেন ওরা সব কিছুই, সব খাবার ভিতরেই ওরা সুইচ আছে, সুইচ দিয়ে রাখছে। উইদাউট সুগার আপনারা মনে কোনো কিছুই পাবেন না। অবশেষে চলে আসলাম সেই ক্লকের সামনে। এই ক্লকের হিস্ট্রি বলতে গেলে শুধু একটু কি আমি আপনাদের বলতে পারি, এটা 1410 শতাব্দীতে এটা স্টাবলিশ করা হয়েছে। আর এটা ওয়ার্ল্ড থার্ড ওল্ডেস্ট ক্লক। আর ফাংশনাল ওল্ডেস্ট ক্লক হিসেবে এটা এক নাম্বারেই আছে। কারণ এই একটা ক্লক যেটা 1410 শতাব্দীতে স্টাবলিশ করা হয়েছে এখনো চলতেছে, শুধু এটাই রয়ে গেছে। আর ফার্দার ইনফরমেশনের জন্য আপনারা গুগল করে নিতে পারেন, গুগলে আপনাদের অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি চেক রিপাবলিকের ভাষা পড়তে পারেন তাহলে এটা পাশে অনেক হিস্ট্রি লেখা আছে, যেটা আসলে আমাদের পরবর্তী ইচ্ছা ছিল না। আর একটু কি আমাদের জন্য যথেষ্ট আসলে জানার জন্য। আর ফার্দার ইনফরমেশন অবশ্যই আপনারা, ওইখানেও অনেক টুরিস্ট সেন্টার আছে আছে প্লাস হলো অনেক টুরিস্ট ফোরাম আছে, যেখানে আপনি খোঁজ নিলে ওইখানে অনেক অনেক বুকস এবং অনেক ইনফরমেশন পাবেন। এই ভিড় দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ইন্টারেস্ট আছে মানুষের এই ব্লগটা দেখার জন্য। আমরা তো বেশিক্ষণ এখানে স্টে করতে পারতেছিলাম না, কারণ এত মানুষ আসা যাওয়া করতেছিল, ধাক্কা মারতেছিল। আর সবাই অপেক্ষা করতেছিল কখন এই ঘড়িটাতে ঘন্টা বাজা শুরু হয়। আর উপরে কিছু মূর্তি আছে, ওই কিছু ডোরের মতন আছে, সো যেগুলো খুলে যায়। আর কিছু মূর্তি ওখানে রাউন্ড করে, কিন্তু ওগুলো আসলে স্পষ্ট ছিল না, ক্যামেরাও আমরা স্পষ্ট আনতে পারিনি। এই জন্য অনেক দুঃখিত, অনেক হাই রেজলিউশন ক্যামেরা লাগবে মেবি। তবে আপনারা যদি অনেক একটু কাছে যেতে পারেন হয়তো আরো ক্লিয়ার এটা দেখতে পারবেন, আমরা একটু বেশি দূরেই ছিলাম মনে হচ্ছে। আর বাচ্চাদের এন্টারটেইন করার জন্য নিচে একটা সান্টা ক্লজ দাঁড়ায় আছে,
তো যখনই ঘন্টা শুরু করবে তখনই সেও কিছু উপহার বাচ্চাদেরকে দিতে থাকে। আসুন আমরা ঘন্টাটা শুনি, দেখেন কেমন লাগে ঘন্টাটা শুনতে। অনেকে ভাববেন এটা দেখার আর কি হইলো, এটা ঘড়ি তো মাত্র। কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন যেটা একটা অ্যান্টিক পিস, যেটা ওয়ার্ল্ড একমাত্র আপনি ধারণ করতে পারলেন, আপনি না মানে আপনারও একজন, আপনিও সৌভাগ্যবান হলেন যে এটা দেখার জন্য, তাহলে ভালো ফিল করার চেষ্টা ফিল করবেন অবশ্যই। আর যেটা হলো সেটা ঘড়িটা ক্যামেরাতে দেখতে কেমন লাগতেছে জানি না, কিন্তু সামনাসামনি এর চেয়ে একটু বেশি সুন্দরই লাগতেছিল। ওই জায়গা থেকে আসলে বের হতে পেরে আমাকে নিজের অনেক সৌভাগ্যবান মনে হইতেছিল। অনেক দম বন্ধ হয়ে আসছিল, এত মানুষ ছিল যে নড়াচড়া করা যাচ্ছিল না। বাট তাদের এক্সপ্রেশন দেখাটা অনেক মজার ব্যাপার ছিল, কারণ অনেক মানুষ দেখলাম এতই খুশি হয়েছে যে কান্নাকাটির মতন করা অবস্থা ছিল, চোখ ভিজে যাচ্ছিল। তো আসলে আমাদের কাছে এমন কোনো ফিল হয় নাই, কিন্তু খারাপও লাগে নাই। একটা অ্যান্টিক পিস দেখলাম এবং সেটা আপনাদেরও দেখাতে পারতেছে, এটাই একটা শান্তি। আর মার্কেটের মধ্যে অনেকগুলো ক্রিসমাস ট্রি ওরা বিভিন্ন জায়গায় বানাইছে, তো প্রতিটাই একটু ডিফারেন্ট টাইপের, খুবই ভালো লাগতেছিল দেখে। অনেক আলো উজ্জ্বল, ইভেন মানুষদেরকে উঠার জন্য ওইখানে ব্যবস্থা করেছে যাতে ক্লোজলি কোনো ছবি নিতে পারে। তো সবাই ওইখানে উঠে বিশাল ছবি টবি নেওয়া শুরু করছে। আমরাও এর ব্যতিক্রম নই, আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমাদের। উপরে উঠে দেখি যে সবাই স্টপ হয়ে আছে এক জায়গায়, সবাই সেলফি নিতেছে বা ছবি তুলতেছে, আর সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তো ওইখানে আমরাও কিছু ছবি তুলছি। তারপর নামার জন্য অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে নিচে নামতে হয়েছে আমাদের। আমাদের নেক্সট গন্তব্য ছিল চার্লস ব্রিজ। তো ওইখানে যাওয়ার জন্য আসলে আমরা জিপিএস দিয়ে খুঁজতেছিলাম, নেভিগেশনে খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে এই ভিড়ভাট্টার ভিতরে চলে আসছি, যেখানে দেখি যে সবাই বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বাজানো শুরু করছে আর হাঁটতেছে। কেন করতেছে কেউ জানে না, তাদের কোনো ফেস্ট বা তাদের কোনো অনুষ্ঠান হবে। তারপর কি সোজা আজকে হিউজ মানুষ, যাই না কেন উইকেন্ড দেখে এই জন্য মনে হয় মানে হাঁটাই যেতেছিল না, অনেক কষ্টে হাইটা এই ফাঁকা জায়গাটা আসতে আসতে। তো এই বাদ্যযন্ত্রওয়ালাদেরকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল এবং আশেপাশে ক্যামেরাম্যান বা সাংবাদিকরা বুঝে যাচ্ছিল যে আছে। তো পরে শুনলাম এটা ওদের একটা সাংস্কৃতিক কোনো জিনিস ছিল এবং যেটার জন্য আসলে গভর্নমেন্ট অ্যালাউ করতেছিল না।
কিন্তু ওরা তারপরেও করতেছে, প্রোটেস্ট টাইপের হয়ে গেছে। দীক্ষা দেখে গেল। আজকুর তো আমাদের দেশে ঐতিহ্যবাহী একটা উইকেট এখানে পড়ে আছে, খুব ভালোই লাগবে দেখতে। ওই এন্টি ক্লক থেকে ওর আমাদের ডেস্টিনেশন শো করতেছিল মাত্র 10 মিনিট। আমাদের কাছে মনে হইতেছিল এই রাস্তা মনে আর শেষই হবে না। তো আমরা আটা ধরলাম এই মিছিলের পিছিয়ে পিছিয়ে, মিছিলের বাসিন্দা হয়ে গেছি আমরা বাসিন্দা। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো চার্লেস ব্রিজ পর্যন্ত, এই অ্যান্টি ক্লকটা দেখা অ্যাস্ট্রোনা কেউ। তো রাস্তার পাশাপাশি রেস্টুরেন্ট, রাস্তার উপরেই বলতে পারে। তো এই বারগুলারই তো বাইরে বসে আছে সবাই। এই সেই ব্রিজ ওই যে চার্লেস ব্রিজের দুর্গটা দেখা যাচ্ছে, মানে এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। এই চার্লেস ব্রিজ সম্পর্কে আমি কিছুদিন আগেই মাত্র জানছিলাম যে চার্লেস ব্রিজটা যখন 1840 or 41 মেবি ইট ওয়াজ স্টাবলিশ। তো তখন ইস্টার্ন ইউরোপ আর ওয়েস্টার্ন ইউরোপের মধ্যে এটাই একমাত্র কানেকশন ছিল, তো যেটা আসলে প্রাগের ওল্ড সিটি এবং নিউ টাউন, যেটা দুটার সাথে কানেক্ট করতে পারে। আর চার্লেস ব্রিজে যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা এখন ক্রস করতেছি এটাও একটা অনেকটা ব্রিজের মতোই বলতে পারে। এটা আসলে বার্তা রিভারের সাইড দিয়ে এই টানেলের মতন করে দিছে ওরা, যাতে চার্লেস ব্রিজে যেতে এটা আরো অনেক ইজি হয়ে যায়। তার আগে এটা যে স্ট্রাকচার একটা ম্যাপ ছিল দেয়ালের মধ্যে দেখছিলাম, ওটা আসলে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, তখন আসলে আমরা ভিডিও করতেছিলাম না। তো সেখানে দেখছিলাম যে আগের ব্রিজটা শুধু এই পর্যন্তই ছিল, এখান থেকে স্ট্রেট রোড ছিল, ডান পাশে বা বাম পাশে কোনো কিছুই ছিল না। তো এটা পরে তারা এটা করছে, কানেক্ট করছে। আমি লন্ডনে এখন পর্যন্ত যাইনি, তবে লন্ডন ব্রিজটা দূর থেকে দেখে যেমন মনে হয়েছে, আমার চার্লেস ব্রিজটাকে দূর থেকে দেখে এরকমই মনে হয়েছে যে ব্রিজের সাথে ধরেই অনেকগুলি বিল্ডিং, রেস্টুরেন্ট, শপস এগুলো তৈরি হয়ে গেছে। সেম এখানে একই রকম, প্লাস ব্রিজের উপরে এখানেও অনেক ধরনের মানুষ বসে থাকে, কেউ ছবি আঁকে, কেউ কোনো কিছু সেল করতেছে। তো ছোটোখাটো মার্কেটের মতন বলতে পারেন। আর হিউজ ওয়াইড ব্রিজটা। ভিউ থেকে মানে ব্রিজ থেকে শহরের ভিউটা আমার খুবই সুন্দর, পাহাড়ের উপর সম্পূর্ণ শহরটা। আর এখানে রেস্টুরেন্ট আছে। এই যে চার্লেস ব্রিজের উপর আমরা এখন, আমি তাসলিমা প্রাগে, যেটা আসলেই অসাধারণ একটা ব্রিজ। এর হিস্টোরিক্যাল ইনফরমেশন আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। ইটস রিয়েলি অ্যামেজিং। তো আপনারা, আমি আশা করব সবাই যখন যদি ইউরোপে আসেন, ইউরোপে ভিজিট করেন, অবশ্যই প্রাগে আসবেন। প্রাগ আসলেই সুন্দর, খুবই সুন্দর। শুধু বাংলাদেশে পৃথিবীর সব দেশে আছে।
বলে আলোচিত প্রাগ। খুবই সুন্দর, রাতের ভিউটা আসলে সুন্দর। আমাকে যারা যারা আসছে তারা প্রত্যেকেই অফার দিচ্ছে যে রাতে আসলে মানে প্রত্যেকে সাহায্য করছে। ব্রিজের যতই অনেকেই এখানে তাদের নিজেদের ছবি আঁকায় আর স্ক্র্যাচ করায়, প্লাস কার্টুন হিসাবেও তারা এঁকে দেয়। আসলে খুবই মজা লাগছিল। আমরা ভাবছিলাম এটা পরের দিন করব, নেক্সট ডেতে আমরা করবো, কিন্তু নেক্সট ডেতে এত ঠান্ডা ছিল, -14 ডিগ্রি, আর এত উইন্ডি ছিল যে ব্রিজের উপরে দাঁড়ানোর মতন অ্যাবিলিটি আমাদের ছিল না। আমি এই ভয়েসটা পরে দিচ্ছি, এই জন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এখানে দেখেন যে কিভাবে কার্টুনের মতন করে মানুষগুলোকে রাখছে, তো দেখতে অনেক হাসিই পাচ্ছে সবার। প্রতিভা শেষ নাই, এত মানুষ এত ধরনের স্ক্র্যাচ করে। কেউ হয়তো কার্টুনিস্ট, কেউ মানুষের চেহারাকে বিকৃতি করে কার্টুন বানায় দেয়, কেউ আবার শুধু পেন্সিল স্ক্র্যাচ করতেছে, কেউ আবার পেইন্টও করতেছে, কিছুটা কিছুটা কালার করে দিচ্ছে। এখানে যে বাচ্চা ছবিটা আঁকছে অনেকটাই মিলে গেছে, মানে 99% সিমিলার ফেসটা। আর দাঁড়ায় থাকাটা অনেক কষ্টের ব্যাপার। আর এখানে যে মূর্তিটাগুলো দেখতেছেন, যত স্ট্যাচুগুলো আছে, তো এরা বিশ্বাস করে এই স্ট্যাচুটা ধরে যদি দাঁড়ায় থাকেন তাহলে এটা আপনার জন্য গুড লাক নিয়ে আসবে। এটাও একটা হিস্টোরিক্যাল ইনফরমেশন যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আর বাল্পা রিভারটার উপরে আসলে সাধারণত স্রোত থাকে না, তো এই সময় এটাতে বৃষ্টি, হালকা বৃষ্টি এবং প্রচণ্ড বাতাস থাকার কারণে স্রোত ছিল। আর স্রোত থাকার কারণে যখনই স্রোত থাকে এখানে শিপগুলো ছাড়ে না। শিপ মানে ছোটো ছোটো শিপ ছিল, তো সেগুলো ছাড়বে না। আর শিপে যদি আপনারা ট্রাভেল করতে চান প্রাগে এসে, সেটা হচ্ছে বেস্ট টাইম হবে সামার। সামারে আপনারা এনজয় করতে পারবেন খুব ভালো শিপে করে। আর শিপের চার্জটাও খুব বেশি না, রিজনেবল। আপনাদের সাথে যদি প্রাগের পাসটা থাকে সেটাতে আপনারা ডিসকাউন্ট পাবেন নাকি ফ্রি ট্রাভেল করতে পারবেন আমি শিওর না। সম্ভবত ফ্রি ট্রাভেলই, প্লাস যদি কিছু চার্জ করে সেটা হয়তো 5% অথবা 10% মেবি, নট মোর দ্যান দ্যাট। এখানে আমরা আসলে অনেকক্ষণই থাকার ইচ্ছা ছিল এই সন্ধ্যাটুকু, কিন্তু আসলে ঠান্ডার কারণে, ঠান্ডার থেকে বেশি ছিল উইন্ডি, আর আমরা আসলে পর্যাপ্ত পরিমাণ শীতের জিনিসপত্র নিয়ে আমরা উঠি নাই। আজকে আমরা প্রিপেয়ার ছিলাম না, আমরা বুঝতে পারি নাই যে ঠান্ডা এত তাড়াতাড়ি পড়ে যাবে। তো আসুন দেখি আমরা ব্রিজটার বিভিন্ন অংশগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওতে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রিজের প্রতিটা দর্শনীয় স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই ভিডিওর মাধ্যমে যারা এখন পর্যন্ত আসতে পারেন নাই তারাও ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। ব্রিজের উপর থেকে সম্পূর্ণ ক্যাসেলটা দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। মানে রাতের ভিউটা আসলে বেশি সুন্দর দিনের থেকে। আমরা দিনের বেলায় এটার উপর দিয়ে গেছিলাম, তো তখন এর সৌন্দর্যর 30%ও আমরা মনে হয় পাইনি। পুরা ঝলমলে ক্যাসেল এবং এর ডিফারেন্ট কালারসগুলো আসলে আরো অনেক সুন্দর করে তুলছে। আপনারা যদি আসেন অবশ্যই রাতে একবার ক্যাসেলটা ভিজিট করে যাবেন। আমাদের হোটেল থেকে হেঁটে আসতে এখানে আমাদের 28 মিনিটসের মতো লাগছে। আর ওই পারে এই সুন্দর গ্রামগুলা, গ্রাম তো নয়, শহরের অংশ, যারা পাহাড়ের উপরে আছেন তাদের তো আসলে অসাধারণ একটা ভিউ তারা দেখতে পারে। এই হলো আর ওইখান থেকে সম্ভবত শিপ ছাড়ে, যেটা আমরা আমরা ট্রাভেল করতে পারি আগামীকাল যদি আমাদের সময় থাকে। তখনও আমরা আসলে প্ল্যান করতেছিলাম শিপে করে ঘুরবো, ইনফরমেশন ছিল না যে শিপটা ছাড়বে না। তো আমাদের আইডিয়া ছিল যে আমরা পরের দিন শিপে করে ঘুরবো সকালবেলা,
আর দুপুরের দিকে আমরা প্যাট্রিন হিলে ট্রাভেল করার চেষ্টা করব, কিন্তু এটা আর হয় নাই, শিপ আর ছাড়ে নেই, আমাদেরও শিপে চড়া হয়নি। হালকা যখন আলো ছিল তখন আসলে ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল, কিন্তু এখন সম্পূর্ণ ডার্ক হয়ে যাওয়ায় ফ্রন্ট ক্যামেরায় আসলে ছবিগুলো খুব একটা ক্লিয়ার আসে না। আর আপনারা যদি চান তা আপনারা একটু বিকালের দিকে যাবেন, যাতে ছবি টবি তুলে সন্ধ্যার আলোকিত ব্রিজটা উপভোগ করতে পারেন। ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো, উইন্টার অনেকে ট্রাভেল করতে চান না, আমিও চাই না, কষ্ট করে যদি ট্রাভেল করে আসতে পারেন, উইন্টার সৌন্দর্যটা অনেক সুন্দর। প্রাগের সবচেয়ে অ্যাট্রাকশন হলো এই ব্রিজটা। আর আগামীকাল সকালবেলা আমরা ভিজিট করব যে টাওয়ারটা, এটা গরিবার আইফেল টাওয়ার বলা হয়, প্যান্টিস টাওয়ার, প্যাট্রিন টাওয়ার, সরি, তো প্যাট্রিন টাওয়ার। তো ওই টাওয়ার থেকেও পুরো এই ব্রিজটা সহ ক্যাসেলটা সহ সব কিছু একসাথে দেখা যায়, পুরো প্রাগ সিটিটা। তো আমাদের আজকের দিনে ট্রাভেল মোটামুটি আমরা ক্রস করতে পারছি, মানে আমরা যা যা প্ল্যান করছিলাম মোটামুটি হয়েছে। শুধু রাত্রে একজন বাঙালি ভাইয়ের সাথে দেখা করার কথা, যিনি আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করবেন বর্তমান বাঙালিদের অবস্থা প্রাগে প্লাস আশেপাশে কান্ট্রিগুলোতে, বা তারা কিভাবে এখানে আসতেছে। তো আমাদের কাছে ইনফরমেশন ছিল যে অনেক বাংলাদেশি ভাইরা যারা অনেক রিস্ক নিয়ে ইউরোপে আসতেছেন, তারা কিভাবে চিন্তা করতেছেন আমি জানি না। তো এখানে আপনারা কিছু অথেন্টিক ইনফরমেশন পাবেন। আমার ইনফরমেশন যে 100% কারেক্ট হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এটা আমি একজনের কাছ থেকেই শোনা এবং আপনারাও তার কাছ থেকেই শুনবেন। তবে আপনারা সবসময় এটা যাচাই করে দেখবেন, ক্রস চেক করে দেখবেন আরও 2-1 জনের সাথে, যে এর মিল পান নাকি, অথেন্টিক নাকি, মানে কতটুকু সত্যতা আছে এই কথার ভিতরে। তো আপনারা এই তথ্যগুলো অনেকভাবেই ইনফরমেশন করতে পারেন। আপনারা ডিরেক্টলি যেই লিঙ্কগুলি দেওয়া হবে বা যেই ইনফরমেশনগুলি পাবেন সেই ইনফরমেশনগুলো গুগল করেন, অথবা ডিরেক্ট কোনো এজেন্সিতে লেখেন, অথবা আপনারা অন্যান্য স্টুডেন্টদের সাথে যারা অলরেডি অবস্থানরত আছে ওইসব স্থানে, আপনারা ফেসবুকে ওই কমিউনিটিগুলি পেয়ে যাবেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, অনেক সঠিক অ্যান্সার পাবেন। এরা ক্রিসমাস উপলক্ষে ট্রামরাও সাজায় রাখছে, আর এরকম একটা ট্রামে করে আজকে আমরা যাব এখন এই বাঙালি রেস্টুরেন্টটাতে। যদিও এটা ইন্ডিয়ান নাম দেওয়া, কিন্তু রেস্টুরেন্টের ওনার বাঙালি একজন, প্লাস ওইখানকার কর্মচারীরা ম্যাক্সিমামই বাংলাদেশি, 1-2 জন ইন্ডিয়ান আছে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভাড়া, এটা হোটেল থেকে খুবই কাছে, 800 মিটার সম্ভবত ডিস্টেন্স ছিল। তো এখানে আমাদের এক বাঙালি ভাইও কাজ করে, আর সাথে কথা বলবো আমরা। তো একটু রাস্তাতে একটু নিচে ভিতরে ঢুকতে না ঢুকতে দেখলাম আমাদের শহীদ মিনার ফুল নাই, নেলে একটা ফুল দিয়ে আসতাম। তো এক সাইডে হিন্দি সং হচ্ছিল, আর উপরে তুর্কিশ কিছু, ওদের তুর্কিশ ট্রেডিশনাল কিছু ল্যাম্প আছে, তো ওগুলাই ওরা ফিট করছিল। ডেকোরেশন মোটামুটি, এটা আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট বলতে পারেন। আর রেস্টুরেন্টের ওদের বিজনেস খুবই ভালো যাচ্ছে, যা দেখা গেলাম, কারণ প্রচুর টুরিস্টরা ভিজিট করে, প্লাস ওদের অর্ডারও আছে। দেখলাম ভাইয়া অনেকগুলি অর্ডার নিচ্ছিল অনলাইনে। তো বাংলাদেশি যারা আছেন তারা যদি একটু ল্যাঙ্গুয়েজ রিড করতে পারেন তাহলে ইজিলি ইউরোপের যে কোনো মানে কান্ট্রিতে আপনারা সেটেল হতে পারবেন, কারণ এখানে কাজের অভাব হয় না, কাজ থাকে প্রচুর, যে কেউই বেকার বসে থাকে না, সবার কাছেই কাজ থাকে। তো যদি আসতে পারেন তো
তো এই ভাইটার মতনই আপনারাও এখানে এস্টাবলিশ হতে পারবেন, যদিও কষ্ট লাগবে, ধৈর্য লাগবে, আর আপনাদের ইচ্ছাও লাগবে। ওদের মেনুতে আইটেম অনেক, তো সিলেক্ট করতেও একটু ঝামেলা হচ্ছিল যে কী নেওয়া যায়, কোনটা ভালো। তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, উনি দুইটা সাজেস্ট করলো, একটা কারি আর একটা চিলি টাইপের চিলি চিকেন আর সামথিং, আর তন্দুরুটি, আর আমরা অর্ডার করলাম রাইস। আমি আসছিলাম ভাই স্টুডেন্ট হিসাবে, তারপর আপনার স্টাডি শেষ করার পর জব করতেছি, বিজনেস করছি, বিজনেস করার পর বিজনেসটা অফ করে দিয়েছি 2019-এ করোনার সময়, না 20-তে। করোনার অবস্থা ভালো ছিল না। তারপর এখন চাকরিতে যুক্তি প্রায় 2022 থেকে আমি বায়ানে আছি, বায়ান মিনিটে। হ্যাঁ, করোনার সময় তো আপনাদের অবস্থা নিশ্চয় অনেক খারাপ ছিল। হ্যাঁ, ডেলিভারি আপনাদের ডেলিভারি আছে এখানে? কি আপনাদের ডেলিভারি আছে? মনে করেন লিফ আনন্দ মানে হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তার মানে আপনাদের তো দিনের বেলাও মনে হয় রাশ থাকে ভালোই, ওরা দিনের বেলাও তো রাশ থাকে, মানে কাস্টমার থাকে। আচ্ছা 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 আচ্ছা, না এটা খুব ভালো। আপনি কতদিন ধরে এই রেস্টুরেন্ট আছেন? তাহলে অনেকদিন। আচ্ছা, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে এখানে আসার পর আমি আরও একজন দুজন বাইরে গিয়ে দেখলাম সিটিতে হাঁটাহাঁটি করতেছে, তারা ভিজিটর ছিল, তারা আবার কাজ টাজ করে না, তারা ভিজিট করতে আসছে। আর এখানে বাঙালি অনেক কম, স্টুডেন্ট আছে অনেক অল্প স্টুডেন্ট ভিসা। আর আপনি যখন আসছেন, আপনি কি জব ভিসাতে আসছেন? ওয়ার্ক পারমিট ভিসা। তো এটা কীভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসাটা কীভাবে আপনি ম্যানেজ করতে পারছেন? আচ্ছা, সমস্যা নেই, ওপেন ছিল। চেক রিপাবলিকের কি বাংলাদেশের এম্বাসি আছে? ইন্ডিয়া থেকে না? বাংলাদেশেও নেই, এখানেও বাংলাদেশে। আর কোথা থেকে কীভাবে ভিসা পোস্টিং কি ইন্ডিয়া থেকে করেছে? দিল্লি থেকে না? মানে যেই আসতে যাবে বাংলাদেশ থেকে তাদের দিল্লি থেকে আসে। বাংলাদেশের এম্বাসিও নেই, বাংলাদেশে এম্বাসিও নেই। কি পেপারস হয়ে গেছে? পেপারস হয়ে গেছে? পেপারস হয়ে গেছে? মানে আপনার কাজের পারমিশন থেকে শুরু করে এগুলো সব কিছু। এটাও তো অনেক কিছু। না, আমার টাইম হয়ে গেছে, আমি আপনাকে পরীক্ষা দিতে পারবো। ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিলে আপনার ল্যাঙ্গুয়েজটা কত দূর? মানে খুব একটা ভালো ইমপ্রুভ হয়নি। ট্রেনিং চালাতে হবে। ট্রেনিং না করলে প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আবার আমাদের মাইক্রোফোনের সমস্যা দেখা দিচ্ছিল, তো রেকর্ড হয়নি, আমি কিছু রিভিউ দিয়েছিলাম, তো এই রিভিউটা এখন দিয়ে দিচ্ছি। আগে দেখুন আমরা কি মজা করে খাই। তো ওদের খাবার, আমি আসলে কোনো ফুড রিভিউয়ার না, বাট আমি যদি বলি ওদের মানে তন্দুরিটা যেমন তেমন, কিন্তু ওদের যে ঝাল ফ্রাই যেটা আমাকে দিছিল সেটা অনেক টেস্টি ছিল। এখন তাসলিমার ফুডটাও একটু ট্রাই করে দেখি কেমন, ও পুরো খাওয়ার টাইমও খেতে পারবে না। ওটা ছিল বাটার চিকেন, তো বাটার চিকেনটাও মোটামুটি ছিল, বাট চিলি চিকেনটা যেটা চিলি বা কি দিছিল আমাকে মনে করতে পারতেছে না, চিলি চিকেন সামথিং, ওইটা অনেক বেশি মজা ছিল, একটু ঝাল ছিল, তবে রাইসটা অনেক ভালো। আপনারা আগে আসলে অবশ্যই রেস্টুরেন্টে একবার ভিজিট করে যাবেন, মানে খেয়ে যাবেন। ভাই আমাদেরও ডিসকাউন্ট দিয়ে দিছিল, আপনারাও ইনশাল্লাহ পেয়ে যাবেন ডিসকাউন্ট।
ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম ছিল মালা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওনার অবশ্যই বাংলাদেশি, আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি প্রাগে আসেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা সিটির দিকে আবার আসছি, দেখলাম আবার সেভিনিউর শপ। তো তাসলিমা ওইখান থেকে সেভিনিউর কিছু একটা বাসায় করে নিল। এখানে লেখা ছিল আপনি যেটাই নেন সেটা প্রতিটা পিস 2 ইউরো করে। অপশন এত ছিল আর দেখতে অনেকগুলাই একই রকম, তো আপনিও কনফিউজড হয়ে যাবেন যে কোনটা নেবেন। আমরাও কনফিউজড যে কোনটা নেই, কোনটা নিলে ঠকে যাই, কোনটা নিলে আবার খুব ভালো লাগতে পারে নাকি এর উপর আফসোস হবে। তো আমরা সিলেক্ট করলাম একটা, তো ওটা আপনার সাথে শেয়ার করতেছি। শেষ পর্যন্ত প্রথমটা দেখে এটা আরেকটা নিলাম। তো এটা দেখতে একটু বেশি সুন্দর লাগতেছিল, কারণ এটা 3D টাইপের ছিল। চার্লস রেস্টুরেন্টটা 3D টাইপের। কেমন লাগলো জিনিসটা? আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টস অবশ্যই জানাবেন। তো এটা কি চেক রিপাবলিক কি ভাইয়া সারা রাত খোলা থাকে? মোটামুটি এটা মেন পয়েন্ট, তো এটা সারা রাতি লোক পাবে। খুবই আলোকিত একটা শহর, সারাক্ষণ লাইট টাইট দিয়ে জ্বালানো সাজানো থাকে। এটা কি সারা বছর? এইটা কি শুধু ক্রিসমাস উপলক্ষে এরকম লাইটিং করা হয়েছে নাকি সারা বছর এরকম লাইটিং করা? সারা বছর লাইটিং করা থাকে না, শুধু ক্রিসমাস উপলক্ষে? আচ্ছা, সেটাই ভাবতেছিলাম যে এত লাইটিং কি সারা বছর করে রাখে ওরা? এগুলোই শুধুমাত্র, এগুলো চেঞ্জ হয়, আর যেগুলো আছে এরকম বাকিগুলো শুধুমাত্র এই যে গাছের। আপনার বাসা কোন দিকে? আমার বাসা ওই দিকেও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে। তাই নাকি? কেন? কিভাবে? মানে ওইদিকে গেলে যে মেট্রো আছে, মেট্রো দিয়ে যেতে পারবে, আর এদিকে গেলে আপনার হচ্ছে ট্রাম আছে। এই যে নিচ দিয়ে নেমে যাবো? নিচ দিয়েও যাওয়া যাবে, উপর দিয়েও যাওয়া যাবে, দুই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই প্রথম বাটা শোরুম বা বাটা কোম্পানি দেখতেছি ইউরোপের কোনো জায়গায়। তো পরে ভাইয়ের কাছে শুনলাম যে বাটার কোম্পানির মানে উৎস হলো বাটা কোম্পানিটাই হলো চেক রিপাবলিকের। চেক রিপাবলিকের বাটা, চেক রিপাবলিকের কোম্পানি। বাংলাদেশে এই যে দেখেন অনেক আছে, কি বিশাল বাটা লেখা। আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো কি জানো, দেখলাম বাংলাদেশের একটা ব্যাংকের নাম দেখলাম যেটা এখানে আছে। আচ্ছা একটু বাংলাদেশের রিকশা আছে। ও একটা রিকশা দেখছি একটা, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। কিন্তু শাবনূর মৌসুমীর ছবি আছে, খেয়াল তাই নাকি? না না না, ওটা খেয়াল করিনি। কই গেল রিকশা? এখানে ওই যে আচ্ছা আমরা ওখানে পরে যাব। আমরা দেখছিলাম ওই যে ব্রিজে যাওয়ার আগে আমরা রিকশাটা দেখছিলাম। এইখানে না, এখানে রিকশাতে কিন্তু সালমান শাহ, শাবনূর, মৌসুমীর ছবি আছে। না না, তাহলে ওই রিকশা দেখি আমরা না না না। আমরা দিনের বেলাও একবার এই সামনে দিয়ে গেছিলাম, তখন আসলে খেয়ালই করিনি এখানে বাটা লেখা ছিল। যত রাত হবে তত বেশি লোক হবে, কারণ হচ্ছে এখানে যত এই যে বাটা শোরুম 70% ডিসকাউন্ট চলতেছে। এই পুরোটা কি বাটা শোরুম, বিশাল শোরুম। তো আমিও জানতাম না যে বাটা আসলে চেক রিপাবলিকের। তো আমি তো অবাক হয়ে গেছি বাটা। আমি ঢুকাই দেন এর মধ্যে। আজকে আমরা এখান থেকে ওই যে চকলেট কিনছিলাম, চকলেট তো না, এটার নাম কি, এই যে গোল গোল করে বেচে যে
ওদের ট্র্যাডিশনাল একটা ফুড। এখানে নাকি অনেক ক্লাউড আছে, that's why বাংলাদেশি রিক্সা এই জায়গায় ও ডু নট সিট প্লিজ দেখাই আছে। দেখেন, বাংলাদেশি নৌকা প্রাগের ভিতর বাংলাদেশি রিক্সা। তো দেখেন পিছনে মৌসুমী ছবি দেওয়া আছে। হাই 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 হাই। বাংলাদেশের পতাকা দেখেন বাংলাদেশের পতাকা সহ। হ্যাঁ, বাংলাদেশের পতাকা দেখেন। আমি চেক রিপাবলিকে বর্তমানে প্রাগে অবস্থানরত। তো সেখানে বাংলাদেশের আমাদের একটা ঐতিহ্যবাহী যানবাহন স্থান পাইছে, তাও মেইন সিটির মধ্যে। সেটা অনেক বছর থেকে এখানে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রায় মোটামুটি 5 থেকে 6 বছর থেকেই দেখি হ্যাঁ। এখানে রিক্সা পায় এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন সালমান শাহ শাবনূরের, দেখেন সালমান শাহ শাবনূর, তারপরে দেখেন মৌসুমী, হ্যাঁ, এই দেখেন সাকিব, দেখেন এগুলো আপনি আসলে বাংলাদেশেই আসলে আপনি এগুলো দেখতে পাবেন না। বাট এখানে ইউরোপে এখন আমরা জানি না আসলে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসছে। সত্যি আমরা বাংলাদেশি হিসেবে গর্বিত রিক্সার জন্য। হ্যাঁ, আসলে এই ছবিটা না নিয়ে পারতেছি না। তাছাড়া এখানে দাঁড়াও রিক্সার সাথে, তো বাইরে দাঁড়ায় আছি। বাংলাদেশে একটা যানবাহন খুবই পরিচিত, তার নাম রিক্সা, এবং যেখানে আমাদের সব নায়ক নায়িকার ছবি দেওয়া আছে। এখন প্রায় রাত 1টার মতন বাজতেছে। সারাদিন হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি, তো এখন আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে যাবো। আর সকালে ইনশাল্লাহ বেরোবো পেট্রোল টাওয়ারের উদ্দেশ্যে। আর কালকে রাত্রি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ভাইয়ার হিস্টোরি, মানে উনি কিভাবে আসছিলেন এবং ইউরোপের ওয়ার্কিং ভিসা স্ট্যাটাস এবং আরো অনেক ইনফরমেশন যা আপনাদের জানা প্রয়োজন যারা ইউরোপে আসতে চান। তবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে আরো ভিডিও শেয়ার করতে পারি, আরো ইনফরমেটিভ কোনো কিছু শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ। 11-12 লাখ টাকা মানে হয়ে যায়, 11 থেকে 12 লাখ টাকা হয়ে যায়। এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। তবে এখন আমরা যে জিনিসটা দেখি, যদি আমরা কোনো লোক নিয়ে আসতে চাই বা কোনো রিলেটিভ আসে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যারা আমাদেরকে ভিসাগুলো দেয় বা প্রসেস করে দেয়, এরা ভিসার দামটা 10 লাখ টাকা দাম। এটা মাথায় রাখতে হবে। তার মানে 10 লাখ টাকা হ্যাঁ, তাহলে আপনি যদি 10 লাখ টাকা যদি আপনি ভিসার বাবদ দেন, আপনাকে মনে করেন আপনার প্লেন ভাড়া পাই 1,20,000-30,000। তারপরে